ওয়েলকাম বন্ধুরা, আমার চ্যানেলে অনেকদিন নতুন কোনো ভিডিও আসেনি, কারণ আমি একটা প্রিপারেশন নিচ্ছিলাম যে তোমাদের নতুন কি করানো যেতে পারে। তো সেই অর্থে আমি যেটা দেখলাম যে আমি আমার চ্যানেলে নতুন করে ইন্ডিয়ান পলিটির এই স্যার এম লক্ষ্মীকান্তের বইটা হচ্ছে এটার উপরে সিরিজটা চালু করব। একদম রিড বিটুইন লাইন ধরে ক্লাসটা হবে, ঠিক আছে? প্রত্যেকটা লাইন ধরে ধরে একদম পড়িয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর এই সেভেন্থ এডিশনটাকে চুজ করলাম কেন, এটা যেহেতু বাজারে একদম নতুন এসছে, তোমাদের অনেকের কাছে বইটা আছে, আবার অনেকে যাদের পুরনো বই আছে তারা এটা হয়তো অনেকে কিনেছো, অনেকে কেননি। আর আমি এই নতুন বইটা থেকেই ক্লাসগুলো জেনারেলি করানোর চেষ্টা করব, ঠিক আছে? নতুন কিছু অ্যাড হয়েছে কি হয়নি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করব, তোমরাও দেখে নেবে নিজেদের সঙ্গে কম্পেয়ার করে, ঠিক আছে? চলো আজকে আমরা তাহলে প্রথম চ্যাপ্টারটা শুরু করি। কি আছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। এবার এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমি পড়ে দেখলাম এই নতুন বইটাতে যে সিক্স এডিশনে যে বইটা আছে ওর সঙ্গে কোনো পার্থক্য করেনি। ওই বইটাই পার্থক্য করে বলতে কালার চেঞ্জ করেছে, নতুন কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেগুলো অ্যাড করা হয়েছে, আর এছাড়া সাজেস্ট এমন কিছু চেঞ্জ হয়নি যেগুলো স্ট্যাটিক পার্ট আছে। অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের এই ব্যাপারটা তো মানে এখন স্ট্যাটিক পার্ট টাইপের হয়ে গেছে, তো সুতরাং এক্ষেত্রে কিছু চেঞ্জ হয়নি, ঠিক আছে? তো এটা আমি এই এটা পুরো বই মানে পুরো সিরিজটা হচ্ছে সেভেন্থ এডিশন থেকে হবে, কিন্তু আমি এই পার্টিকুলার এই ক্লাসটা হচ্ছে সিক্স এডিশন থেকে করাচ্ছি, কারণ ওখানে আমার পিডিএফটাতে ভালোভাবে আছে আর কি, আর ছাড়া কিছু না। চলো ওটা থেকে করি, নাহলে আমি কিন্তু আর বাকি ক্লাসগুলো অন্যটা থেকে করাবো, মানে ওই সেভেন্থ এডিশন থেকে, ঠিক আছে? আচ্ছা, চলো ফার্স্ট ক্লাস হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলার আগে কিছুটা বলি। ভারতে কনস্টিটিউশন আছে। ভারতে তো প্রথমে রাজাদের সময়কাল ছিল, তো সে সময় হচ্ছে বিভিন্ন আইন ছিল, যেমন তোমার বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি দেখি যে ভারতে হচ্ছে দু প্রকারের হচ্ছে শাসন হয়েছে। একটা হচ্ছে হিন্দু রাজারা বিভিন্ন সময় করেছে, রাজত্ব করেছে, আর মুসলিম রাজারাও বিভিন্ন সময় রাজত্ব করেছে। রাজা বলো সম্রাট বলো একই ব্যাপার, ঠিক আছে? তো মুসলিম মানে হিন্দু রাজারা যখন রাজত্ব করেছে, তো তাদের ক্ষেত্রে মেন তাদের বেসিক ছিল কোনটা, তারা বেদ মানে ঋক সাম যজু অথর্ব এই চারটা বেদ, তাকে কেন্দ্র করে যে স্মৃতি, ঠিক আছে, স্মৃতি স্মৃতি তাকে কেন্দ্র করে হচ্ছে হিন্দু রাজারা শাসন করতো। আর মুসলিমরা কী করতো, মুসলিমদের যে শরিয়া আইন ছিল, ঠিক আছে, সেই আইন অনুযায়ী হচ্ছে শাসন করেছে। কিন্তু ইংরেজরা যখন ভারতে এলো, তারা দেখলো যে ভারত একটা ডাইভার্স কান্ট্রি, বিভিন্ন জায়গায় বিভিন্ন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন কালচার, সুতরাং তাদের দেখলো যে আবার বিভিন্ন ধর্মের সমাবেশ দেখা গেছে। তো প্রত্যেকের আলাদা আলাদা লয়ের থেকে তারা একটা মানে আমরেলা ল নিয়ে আসার চেষ্টা করলো, যার আন্ডারে পুরো সারা ভারত হচ্ছে মানে শাসন করা যাবে। তো সেই ক্ষেত্রে যে এই ক্ষেত্রে আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা পড়বো কেন? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা এই কারণে পড়বো, যেহেতু আমাদের এই কনস্টিটিউশন গড়ার পেছনে ইংরেজদের বিশাল বড় অবদান আছে। অবদান মিন্স আমাদের কনস্টিটিউশন আগে তো এরকম ডেমোক্রেটিক কান্ট্রি ভারত সাজাচ্ছে ওরকম ছিল না, তো সেক্ষেত্রে হচ্ছে ভারতের এই যে কনস্টিটিউশন হয়েছে, কনস্টিটিউশনটা বেশিরভাগটাই তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে হচ্ছে মানে লক্ষ্য করে রচিত হয়েছে। তো এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 যাওয়া পর্যন্ত ইংরেজরা প্রথম জবে থেকে আসে, তবে থেকে এই 1935 পর্যন্ত কী পরপর ঘটনা ঘটেছে সেগুলো একটা ইন ব্রিফ একটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি দেখে নেবো, ঠিক আছে? এবার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে এবার দেখো কী বলেছে। ব্রিটিশরা ভারতে কবে এসেছিল? ব্রিটিশ কেম টু ইন্ডিয়া 1600। অ্যাকচুয়ালি এটা সেভেন্থ এডিশনে কিন্তু এটা এখানে এটা 1600 নেই, 1608 করা আছে। কারণ ব্যাপারটা বুঝবে, 1600-তে কী হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট আপ হলো। কোথায়? ইংল্যান্ডে সেট আপ হয়েছে। এটা হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি হিসেবে কয়েকজন মার্চেন্ট মিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেট আপ করলো। যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ব্যাক করতে হচ্ছে
তখনকার দিনের মোনার্ক, মানে এই যে কুইন এলিজাবেথে হচ্ছে যে তখন রানী ছিল, তিনি ব্যাকআপ দিত ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। ঠিক আছে, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, 1600-তে সেট আপ হলো। এবার কিন্তু 1600-তে সেট আপ হলে সঙ্গে সঙ্গে তো আর ভারতে চলে আসেনি, ভারতে এসেছিল 1608-এ। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসেবে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এসেছিল। ঠিক আছে, যাকে হচ্ছে ডাঙ্কার খান বলা হয় বা ডাঙ্কার কিং এরকম কিছু একটা বলা হয়। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স যখন 1608-এ প্রথম ভারতে এসেছিল, সেই জন্য এই নতুন এডিশনে এটাকে 1600 না করে 1608 করেছে। ঠিক আছে, আচ্ছা এই তাহলে কি হলো, এই 1600-তে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা হলো কি নামে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে, যেটা হচ্ছে এক্সক্লুসিভ রাইট পেলো। এক্সক্লুসিভ মানে কি, একদম মানে যেটা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিই কেবলমাত্র করতে পারবে, আর কেউ পারবে না। দেখবে বিভিন্ন মলে টলে লেখা থাকে না এক্সক্লুসিভ কালেকশন, মানে কি সেই মলেই ওই জিনিসটা পাবে, অন্য কোনো মলে পাবে না, সেটাই এক্সক্লুসিভ রাইট পেলো। ঠিক আছে, মানে এই ইস্ট ইন্ডিয়া মানে কোম্পানিটাই এক্সক্লুসিভ রাইট পেলো মানে ইন্ডিয়াতে ট্রেডিং করার জন্য, আর কোনো কোম্পানি কিন্তু এই জন্য ট্রেডিং করতে পারেনি। ঠিক আছে, এরপরে পরে পরে আমরা দেখতে পাবো 1813 একটা যখন আসবে, সেখানে ধীরে ধীরে ভারতকে হচ্ছে অন্যান্য কোম্পানির জন্য খুলে দেওয়া হবে। কিন্তু এই 1600 থেকে 1813 প্রায় 200 বছর, 220 বছর, এই মুভমেন্টটাতে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমপ্লিটলি ভারতে ট্রেড করেছে। সুতরাং এই জন্য বলা হয়েছে এক্সক্লুসিভ রাইট দেওয়া হয়েছে। কিসের? চার্টার অ্যাক্ট গ্র্যান্টেড কে করেছিল? কুইন এলিজাবেথ। আমি এরকম করে বলছি কারণ কোশ্চেন কিন্তু এরকম হয়। ঠিক আছে, বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে সেট আপ হয়েছিল? 1600-তে। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন সেট আপ হয়, ভারতে কে রাজা ছিলেন এটাও কিন্তু পরীক্ষা দেয়। ভারতে তখন সম্রাট ছিলেন সম্রাট আকবর। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে ফার্স্ট হচ্ছে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এসেছিল কবে? 1609 সম্ভবত, 1608-এ হয়েছিল। 1609-এ ল্যান্ড করেছিল ভারতে। তো ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এসেছিল, সে কার হচ্ছে দরবারে মানে রাজ দরবারে এসেছিল, তখন হচ্ছে রাজ সিংহাসনে ছিল জাহাঙ্গীর। ঠিক আছে, কিন্তু কুইন এলিজাবেথ যে ফরমানটা পাঠিয়েছিল, সেই ফরমানটা কিন্তু আকবরের নামে ছিল, কিন্তু জাহাঙ্গীর তখন সিংহাসনে ছিল। এরপরে হচ্ছে 1613-তে হচ্ছে আসবে এই ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে পাঠানো করা হয়েছিল, কারণ ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স হচ্ছে ভারতীয় অনেকগুলো ভাষা জানত। ফলে মানে ভারতীয় অনেকগুলো ভাষা মানে মেনলি পার্সি ভাষা, যেহেতু তখন তো মেন কোড ল্যাঙ্গুয়েজ ছিল, মুঘলদের কোড ল্যাঙ্গুয়েজ কী ছিল? পার্সি। ফলে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স পার্সি জানতো বলে তাকে পাঠানো হয়েছে। এটাও কোশ্চেন দেয় কিন্তু, কী জন্য পাঠানো হয়েছিল? পার্সি জানতো বলে। তো জাহাঙ্গীরের দরবারে এসে থেকে গেল। এরপরে কী হলো, ক্যাপ্টেন টমাস রোকে পাঠানো হলো। 1615-তে টমাস রো এলো, এসে ভারতে হচ্ছে বাণিজ্য করার মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে বাণিজ্য করবে, বাণিজ্য কুটি স্থাপন করবে, তার মানে মানে কী বলে অনুমতি নিল আর কি এই জাহাঙ্গীরের কাছ থেকে। তাহলে টমাস রো আর ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স দুজনই জাহাঙ্গীরের সময় এসেছিল। আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম হচ্ছে কোথায় সেটা হয়েছিল, প্রথম বাণিজ্য কুটি সেটা হচ্ছে 1613-তে। ঠিক আছে, কোথায়? সুরাটে। আচ্ছা, এই সুরাট বলতে গেলে আমরা দেখবো যে ভারতে প্রথম হচ্ছে কোন বৈদেশিক শক্তি এসেছিল? পর্তুগিজরা। তারপরে হচ্ছে ড্যানিশরা এসেছিল, তারপরে ইংরেজ, দিনেমার, ফ্রেঞ্চ, এরা সবাই পরপর এসেছিল। এই পর্তুগিজরা তো তখন অলরেডি ভারতে অবস্থান করছে, তারা রমরমে বিজনেস করছে। তো সেক্ষেত্রে ইংরেজরা যখন এলো, তাহলে কি দ্বন্দ্ব কাদের সঙ্গে বাঁধবে? পর্তুগিজের সাথে ইংরেজদের। এই জন্য ইংরেজরা যখন সুরাটে বাণিজ্য কুটির স্থাপন করতে গেল, তখন পর্তুগিজ ভার্সেস ইংরেজ একটা দ্বন্দ্ব হলো, যুদ্ধ হলো। সেই যুদ্ধটা কত? সেটা হচ্ছে 1612-তে যুদ্ধটা হয়েছিল। সেটা হচ্ছে ব্যাটেল অফ সোয়ালি নামে পরিচিত। ব্যাটেল অফ সোয়ালি, যেটা হচ্ছে ইংরেজদের পক্ষে থেকে কে লড়েছিল? টমাস বেস্ট নামে একজন। সেটা হচ্ছে ইংরেজদের জয়লাভ করে। ফলে 1613-তে বাণিজ্য কুঠি স্থাপন হয় সুরাটে, ইংরেজদের প্রথম বাণিজ্য কুঠি স্থাপিত হয়। এবার ধীরে ধীরে তারা ভারতে বিজনেস করে। এরপরে হচ্ছে ভারত মানে ইংরেজদের হচ্ছে টেরিটোরিয়াল কনকোয়েস্টের কনটেক্সটে হচ্ছে আমরা কি দেখতে পাবো, মেন দুটো বড় বড় যুদ্ধ হয়েছিল। একটা হচ্ছে 1757 হচ্ছে পলাশির যুদ্ধ, ব্যাটেল অফ পলাশি, আর একটা 1764-তে হচ্ছে ব্যাটেল অফ বক্সারের যুদ্ধ। আচ্ছা, এই দুটোর সিগনিফিকেন্স কি? এই তো ভারত,
ঠিক আছে। এই বেঙ্গল, এই বেঙ্গল তখন বেঙ্গল বলতে পশ্চিমবাংলা ছিল না, পশ্চিমবাংলা, পূর্ব বাংলা, বিহার, উড়িষ্যা এগুলো নিয়ে বেঙ্গল প্রভিন্স ছিল। এই বেঙ্গল প্রভিন্সের মেন হচ্ছে কে ছিল তখন, ছিল হচ্ছে সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলার সাথে লর্ড রবার্ট ক্লাইভের হচ্ছে যুদ্ধ হলো 1757, যেটা ব্যাটেল অফ পলাশি, রবার্ট ক্লাইভ জিতলেন। ঠিক আছে। এরপরে কি হলো, বেঙ্গলটা ইংরেজদের দখলে চলে এলো। এরপরে 1764-কে মোস্ট ইম্পর্টেন্ট যুদ্ধ বলা হয়, মানে ইংরেজদের কনকোয়েস্টের ক্ষেত্রে। কেন, এই 1764 যুদ্ধে কে কে অংশগ্রহণ করেছিল, তখন হচ্ছে মীর জাফর ছিল, যদিও মীর কাসিম যুদ্ধে যোগ দিয়েছিল, তখন বাংলার নবাব কিন্তু মীর জাফর ছিল। ঠিক আছে। কিন্তু বক্সারের যুদ্ধে নেমেছিল মীর কাসিম, বাংলার নবাব মীর কাসিম। ঠিক আছে। আর অযোধ্যার নবাব কে ছিল, সুজাউদ্দৌলা। আর হচ্ছে দিল্লির সুলতান হচ্ছে শাহ আলম টু। ঠিক আছে। শাহ আলম টু হচ্ছে ছিল। এই তিনজন মিলে যখন ব্রিটিশের সাথে যুদ্ধ করলো, ব্রিটিশরা জিতে গেল। ফলে এরা তিনজনেরই তাদের ক্ষমতা হারিয়ে ফেললো। আর তিনজন ক্ষমতা হারানো মানে কি, বেঙ্গল প্রভিন্স তো চলে যাচ্ছে, আওয়াধ মানে এই জায়গাটা উত্তরপ্রদেশ, বিহার এই অংশটা চলে যাচ্ছে। আর হচ্ছে শাহ আলম টু হারা মানে কি, সে ভারতের পুরো সম্রাট। ফলে কি, পুরো এই নর্থ ইন্ডিয়াটা পুরোটাই ইংরেজদের দখলে চলে যাচ্ছে। এজন্যই বলা হয় 1764টা মেন হচ্ছে যুদ্ধ আর কি, মানে ভারতের কনকেস্টের ক্ষেত্রে। ঠিক আছে। যে ক্ষেত্রে হচ্ছে পলিটিক্যাল পাওয়ারটাও ভারত মানে ইংরেজরা পেয়েছিল, সেই সাথে এই 1764 পরে একটা মোস্ট সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট হয়েছিল, যেটা তার পরের বছর এলাহাবাদের সন্ধি হলো। আর 1765-তে ইংরেজরা হচ্ছে দেওয়ানি লাভ করলো। দেওয়ানি লাভ করলো মানে কি, তারা রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করলো। এতদিন কি হতো, ইংরেজরা হচ্ছে তাদের দেশ থেকে টাকা পয়সা, সোনা দানা যা হোক মূল্যবান জিনিস নিয়ে এসে ভারত থেকে কাঁচামাল কিনে নিয়ে ভারতে মানে তাদের দেশে নিয়ে যেত, দিয়ে প্রসেস করতো, ফার্নিশ করতো। কিন্তু এই দেওয়ানি রাইটস পাওয়ার পরে ইংরেজরা কী করলো, ভারত থেকে তো ট্যাক্স কালেক্ট করা শুরু করলো। আর সেই কালেকশন করা ট্যাক্স দিয়েই ভারতের র মেটেরিয়াল কিনলো, দিয়ে সেগুলো তাদের দেশে নিয়ে গেলো। ফলে কি, তাদের দেশ থেকে আর কোনো টাকা নিয়ে আসতে হলো না। আর এটাই হচ্ছে দাদাভাই নৌরোজি কি ড্রেন্থ অফ ওয়েলথ থিওরিতে ভালো করে দেখিয়েছেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে তোমার 1757, এবার ব্রিটিশরা হচ্ছে ভারতের মোটামুটি শাসন চালানো শুরু করলো। এবার 1857-তে কী হলো, মানে পলাশি যুদ্ধের 100 বছর পরে সিপাহী মিউটিনি হলো। ঠিক আছে। মঙ্গল পাণ্ডে 29শে মার্চ হচ্ছে কী করলো, ব্যারাকপুরে হচ্ছে প্রথম মানে বিদ্রোহ ঘোষণা করলো। তারপরে মিরাটে, তারপরে দিল্লিতে 10 তারিখ, 11 তারিখ, মিরাটে 10 তারিখ আর দিল্লিতে 11 তারিখ, এরকম পরপর দুদিন হচ্ছে। এটা 11ই মে, এগুলো এটা মার্চ আর এটা মে। ঠিক আছে। এই দুদিন পর পর কী হলো, তোমার সিপাহী বিদ্রোহের সূচনা হলো। ফলে ধীরে ধীরে পুরো সারা ভারতের হচ্ছে বিভিন্ন রাজারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলো। ফলে এইটা হচ্ছে তখনকার মানে সিপাহী বিদ্রোহটা এতটাই মানে বড় আকারে ধারণ করেছিল যে ব্রিটিশদের হচ্ছে ভাবিয়ে তুলেছিল। ফলে ধীরে ধীরে তখন কী হলো, এতদিন তো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সক্লুসিভ রাইট পাওয়ার জন্য কি তারা হচ্ছে সমস্ত কিছু ল অ্যান্ড অর্ডার দেখতো, মানে বিভিন্ন আইন টাইন প্রণয়ন করতো। এরপরে কী হলো, ব্রিটিশ পার্লামেন্ট বললো যে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা হচ্ছে না, তাদের ডিরেক্ট ইন্টারভেনশন দরকার হবে। ফলে তারা হচ্ছে এরপরে হচ্ছে এই করলো, মানে ভারতে বিভিন্ন আইন কানুন দেখাশোনার করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট দেখলো। এরপরে সেই যা 1858-তে চার্টার মানে হবে, মানে কুইন এলিজাবেথের হচ্ছে আইন পাস হবে। সেইটা থেকে 15ই আগস্ট ভারত যে 1947-এ ভারত স্বাধীন হয়েছিল, তবে পর্যন্ত এই ব্রিটিশদের হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট বিভিন্ন ল বানিয়ে দেবে। এবার ভারত স্বাধীন হওয়ার পরে বা ভারত স্বাধীন হওয়ার কিছুদিন আগে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি গঠন করা হয়েছিল। এর ক্ষমতা কী ছিল, কনস্টিটিউশন অ্যাসেম্বলি মেইনলি কাজ ছিল কনস্টিটিউশনটাকে তৈরি করা। ঠিক আছে। তারা হচ্ছে এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে সেটা হয়েছিল 1946-এ। ঠিক আছে। ক্যাবিনেট মিশনের আন্ডারে। তো এই কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউশন মানে রচনা করা শুরু করলো, ফ্রেম করা চালু করলো, যেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950-এ সেই কনস্টিটিউশনটা ভারতে লাগু করা হলো। আচ্ছা, এই 26শে জানুয়ারি হচ্ছে
এটা দেয় কিন্তু মানে এই যে এখান থেকে যেমন কোশ্চেন হবে কি কনস্টিটিউশন অ্যাসেম্বলি কবে সেটা হয়েছিল, তারপরে কবে হচ্ছে এই এটা হচ্ছে ভারতীয় কনস্টিটিউশনটা হচ্ছে কেম ইনটু বিং বা কেম ইনটু ফোর্স। ঠিক আছে, এটা এসেছিল কবে 26শে জানুয়ারি 1950। আচ্ছা, এই 26শে জানুয়ারি এই ডেটটার সিগনিফিকেন্স কী, মানে এই ডেটেই কেন নিয়ে আসা হয়েছিল? কারণ 1930-এ যখন হচ্ছে পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল লাহোর সেশনে, অ্যাকচুয়ালি লাহোর সেশন বলতে 1929-এর লাহোর সেশন। ঠিক আছে, এক মিনিট, 1929 1929-এর লাহোর সেশন। ঠিক আছে, এটাই কি করা হলো, জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিল, তিনি বললেন যে এর আগের বারটায় মানে এর আগে 1928-এ হচ্ছে যখন মানে মতিলাল নেহরুর নেতৃত্বে নেহরু কমিটি গঠন হলো, ভারতে সংবিধান মানে গঠন করার একটা প্রয়াস করা হলো। তো সেক্ষেত্রে সেই সময় হচ্ছে জওহরলাল নেহরুর মতো কিছু ইয়ং যারা তারা হচ্ছে যে 1 বছরের টাইম দিয়েছিল, যে সেই সময় হচ্ছে ভারতের যে বিভিন্ন প্রভিশনগুলো নেহরুর উপরের প্রভিশনগুলো ইংরেজরা যদি মেনে নেয় তো ভালো, না হলে হচ্ছে 1929-এ সেশন এরপরে তারা হচ্ছে পূর্ণ স্বরাজের দাবি করবে। সেই অনুযায়ী কী হলো, 1929-এর লাহোর সেশনে হচ্ছে পূর্ণ স্বরাজের দাবি হলো, আর ঠিক করা হলো যে 26শে জানুয়ারি হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে। ঠিক আছে, স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে 26শে জানুয়ারি। এবার সেই ডেটকে হচ্ছে রিমেম্বার করার জন্য বা সিগনিফিকেন্স দেওয়ার জন্য 26শে জানুয়ারি 1950-এ কনস্টিটিউশনটা হচ্ছে কেম ইনটু ফোর্স বা লাগু হয়েছিল। ঠিক আছে, এটাও দেয় কবে লাগু হয়েছিল, এই ডেটটার সিগনিফিকেন্স কী। ঠিক আছে, আচ্ছা এবার কি বলেছে যে দেখো, হাউ এভার দ্য ভেরিয়াস ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড পলিটি হ্যাভ দেয়ার রুটস ইন ব্রিটিশ রুল। যদিও হচ্ছে ব্রিটিশ রুলের থেকে হচ্ছে ভারতীয় সংবিধানটা এসেছে, তবে দেয়ার আর সার্টেন ইভেন্টস ইন ব্রিটিশ রুল দ্যাট লেড ইন ফ্রেমওয়ার্ক অফ অর্গানাইজেশন ফাংশন ইন দ্য গভর্নমেন্ট অ্যাডমিনিস্টার ইন ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, যেগুলো হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়াকে ফাংশন করার জন্য এগুলো হয়েছিল, সেই ইভেন্টগুলো থেকেই ধীরে ধীরে ভারতীয় কনস্টিটিউশনটা ইনফ্লুয়েসড হয়েছে, এই যে গ্রেটলি ইনফ্লুয়েসড আওয়ার কনস্টিটিউশন অ্যান্ড পলিটি। ঠিক আছে, যেগুলো ক্রনোলজিক্যাল অর্ডারে পরপর ধীরে ধীরে বলা হবে। আচ্ছা, এই ক্ষেত্রে দুটো রুল, একটা হচ্ছে কোম্পানি রুল আর হচ্ছে ক্রাউন রুল, যেটা আমি বলেছিলাম। এই মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে 1600-তে হচ্ছে সেটা হলো, তারপরে ভারতে এসেছিল 1600-তে, তো সেটা হলো 1600-তে সেটা হয়ে ভারতে এলো, দিয়ে তারপর ধীরে ধীরে ভারতের বিভিন্ন ল অ্যান্ড অর্ডার দেখতে থাকলো। তারপরে 1773-টায় কী হয়েছিল, ফার্স্ট হচ্ছে ল অ্যান্ড অর্ডার করার জন্য ফার্স্ট হচ্ছে অ্যাক্ট পাবলিশ হয়েছিল। তারপরে 1858 এই সিপাহী বিদ্রোহ 57-র পরে 1858-তে হচ্ছে ক্রাউন রুল চালু হলো। এই সময় পর্যন্ত হচ্ছে কোম্পানি রুল চালু হয়েছে। এরপরে হচ্ছে ক্রাউন রুলটা স্টার্ট হবে। ঠিক আছে, মানে ব্রিটিশ পার্লামেন্ট সরাসরি হচ্ছে রুল করা চালু। এবার কোম্পানি রুলটা দেখি কী বলেছে, রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, দেখো রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেট করা মানে কি, কাউকে হচ্ছে মানে সেরকমভাবে চালানো, রেগুলেট করা। আমরা ফ্যানের রেগুলেটর হয় না, মানে ফ্যানটা কত জোরে ঘুরবে না ঘুরবে কী করবে সব কিছুই সেরকম রেগুলেট করা হয়, সেরকম রেগুলেটিং অ্যাক্টটা নিয়ে আসা ছিল 1773-এ। এই রেগুলেটিং অ্যাক্টটা আনার পেছনে কী উদ্দেশ্য, এই 1600 সাল থেকে শুরু করে যবে মানে 1613-তে তো প্রথম বাণিজ্য কুঠি সেটা হলো, এই তারপর থেকেই তো সেই 1613 থেকে যদি ধরা হয় 1773 পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সক্লুসিভলি বিজনেস করে গেছে। এর ফলে এবার কোনো একটা ইংরেজ সরকার যখন ভারতে হচ্ছে একটা কোম্পানিকে বিজনেস করে পাঠাচ্ছে, তাদের মেন যে কোনো কোম্পানির ক্ষেত্রে তুমি মেন মোটিভ কী থাকবে, প্রফিট মেকিং করা। কিন্তু এদিকে এই যে 1773-এর কাছাকাছি সময় আমরা দেখতে পাবো কি 1776-এ হচ্ছে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স চলছে। সেক্ষেত্রে কর্নওয়ালিস আরও তখন মেন ভূমিকায় আছে, যুদ্ধ করছে। ফলে ওই দিকটায় হচ্ছে ফিনান্সিয়াল দেওয়ার জন্য ব্রিটিশ মোনার্কের কি হিউজ পরিমাণ টাকার দরকার হয়ে পড়লো। ফলে তারা যখন মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে টাকা চাইলো, তখন দেখলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লসে চলছে। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির লসে চলার পেছনে কারণ কি, যারা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে মানে রিপ্রেজেন্টেটিভ হয়ে আসতো, তারা অনেক পরিমাণ মানে করাপশন করতো, যার কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে লসে চলছিল। ফলে ব্রিটিশ পার্লামেন্ট কী করলো,
বা মোনার্ক কী করলো যে এই 1773 রেগুলেটিং অ্যাক্ট দ্বারা সেই যারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আস্তে আস্তে ধীরে ধীরে রেগুলেট করা চালু করলো। ঠিক আছে, এইখান থেকেই হচ্ছে মানে ফার্স্ট ব্রিটিশ পার্লামেন্টের ইন্টারভেনশন শুরু হবে। ঠিক আছে, এটাও কিন্তু কোশ্চেন দেয়, এটা আমি পড়াতে গিয়ে দেখিয়ে দেবো কী কোশ্চেনটা দেয়। ঠিক আছে, দেখো, দিস অ্যাক্ট ওয়াজ গ্রেটলি হচ্ছে কনস্টিটিউশনাল ইম্পর্টেন্স, যেহেতু কি ইট ওয়াজ দ্য ফার্স্ট স্টেপ টেকেন বাই ব্রিটিশ গভর্নমেন্ট টু কন্ট্রোল অ্যান্ড রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটাই দেয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্সগুলোকে রেগুলেট করার জন্য প্রথম কোন অ্যাক্টটা হচ্ছে জারি হয়েছিল। ঠিক আছে, সেটা হচ্ছে 1773 অ্যাক্ট। ঠিক আছে, এবার মনে হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা, আমরা পরে যখন 1813 অ্যাক্টটা পড়বো সেখানে দেখবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হচ্ছে এক্সক্লুসিভ বিজনেস করার রাইটটাকে তুলে নিচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। তো অনেক সময় অপশানে আমরা সেটাকেও ঠিক করে দিই, কিন্তু সেখানে হবে না। এখানে কি বলেছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ঠিক আছে, ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা ফার্স্ট স্টেপ নেওয়া হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য আর রেগুলেট করার জন্য, এই জন্যই এর নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাফেয়ার্সগুলো দেখার জন্য। আচ্ছা, ইট রিকগনাইজড ফর ফার্স্ট টাইম পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন অফ দ্য কোম্পানি। ঠিক আছে, এতদিন কি হতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি খালি বিজনেস করতো ভারতে এসে, এবার সেই বিজনেস করার জন্য তাদের বিভিন্ন আইন টাইন প্রণয়ন করতো। ঠিক আছে, সেটা তাদের পারপাসে, কিন্তু এরপরে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্রিটিশ গভর্নমেন্ট কী করলো, পলিটিক্যাল পাওয়ারও দিয়ে দিল প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারও দিয়ে দিল। মানে ব্রিটিশ গভর্নমেন্ট হচ্ছে তোমার এও করতে পারবে, লও তৈরি করতে পারবে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লও তৈরি করতে পারবে, আবার সেই লগুলোকে ইমপ্লিমেন্টও করতে পারবে, সেরকমই পাওয়ার দেওয়া হলো। মানে পলিটিক্যাল পাওয়ার প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারও দেওয়া হলো। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি, লকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা। ঠিক আছে, আর একটা কী হলো, ইট লেড দ্য ফাউন্ডেশন অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া কেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো তখন অলরেডি সারা ভারতে চারপাশে ছড়িয়ে পড়েছে, ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে একে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে সারা ভারত যাতে রুল করতে পারে ধীরে ধীরে, সেই ক্ষমতাটুকু দেওয়া হলো। তাহলে রেগুলেটিং অ্যাক্টে কী কী করা হলো, তিনটা। একটা হচ্ছে এটা হচ্ছে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করার জন্য, রেগুলেট করার জন্য এটা ফার্স্ট অ্যাক্ট জারি হলো। তারপরে এই অ্যাক্টটা ফর ফার্স্ট টাইম যে ক্ষেত্রে পলিটিক্যাল ক্ষমতা আর অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা দেওয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আর এটা হচ্ছে ফাউন্ডেশন, একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে ভারতে গঠন হবে। ঠিক আছে, যেটা যা মানে যে অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী সারা ভারত রুল হবে, তার একটা ফাউন্ডেশন স্টোন সেট আপ হলো এই 1773 অ্যাক্ট দ্বারা। এই অ্যাক্টে মেনলি যে প্রভিশনগুলো এসছে কী কী, এটা কী করা হলো, গভর্নর অফ বেঙ্গল। ঠিক আছে, গভর্নর অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, মানে এটাই কোনো এক্সট্রা হচ্ছে মানে কাজকর্ম দেওয়া হয়নি, জাস্ট নোমেনক্লেচার বা নামকরণের পার্থক্য করা হয়েছে। ঠিক আছে, কি মানে সেই একটাই ব্যক্তি, ঠিক আছে, তাকে কি করা হয়েছে, গভর্নর জেনারেল অফ, মানে গভর্নর অফ বেঙ্গল থেকেও এবার বলা হচ্ছে গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, সেই সঙ্গে কি করা হয়েছে, সেই যে ব্যক্তিটা, ঠিক আছে, তাকে অ্যাসিস্ট করার জন্য তাকে একটা এক্সিকিউটিভ কাউন্সিল সেট আপ করে দেওয়া হয়েছে। সেই এক্সিকিউটিভ কাউন্সিলে কজন মেম্বার থাকবে, 4 জন। ঠিক আছে, এক্সিকিউটিভ কাউন্সিল অফ 4 মেম্বার্স, মানে এইটা কেন করা হয়েছিল, তাকে অ্যাসিস্ট করার জন্য, টু অ্যাসিস্ট হিম, তাকে সাহায্য করার জন্য। ঠিক আছে, আর এইটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে লর্ড ওয়ারেন হেস্টিংস। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে কোশ্চেন দেয়। ঠিক আছে, ফার্স্ট প্রথমে কি গভর্নর অফ বেঙ্গল, তাহলে যদি বলে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গলকে, তখন হবে লর্ড ক্লাইভ। ঠিক আছে, লর্ড ক্লাইভ হচ্ছে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল। আর যদি বলে লাস্ট গভর্নর অফ বেঙ্গল কে হবে, লাস্ট গভর্নর অফ বেঙ্গল সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। আর যদি বলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, সেটাও হবে ওয়ারেন হেস্টিংস, মানে এর শেষ আর এর শুরু। ঠিক আছে, এবার লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে তখন হবে বেন্টিং, পরে যখন পড়বো ধীরে ধীরে হবে ওগুলো। ঠিক আছে, আর কি হলো যে গভর্নর অফ বোম্বে আর গভর্নর অফ মাদ্রাস, এই দুটো প্রেসিডেন্সিকে গভর্নর অফ বেঙ্গলের সাবঅর্ডিনেট করে দেওয়া হলো। মানে
এই তো গভর্নর অফ বেঙ্গল এখানে সিটিং করে, আর এটা বোম্বে আর মাদ্রাস। ঠিক আছে, এই গভর্নর অফ মানে বর্তমানে তো গভর্নর অফ বেঙ্গল নেই, গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেছে। এর আন্ডারে হচ্ছে এই গভর্নর অফ বোম্বে আর গভর্নর অফ মাদ্রাসকে এর আন্ডারে নিয়ে আসা হলো। ঠিক আছে, এর আগে কি ছিল, এর আগে এরা ইন্ডিপেন্ডেন্ট ছিল, মানে বোম্বের গভর্নর আর মাদ্রাজের গভর্নর এরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতো। কিন্তু এরপরে এদের দুজনকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে নিয়ে নেওয়া হলো। সুতরাং এদের ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করার আর কোনো ক্ষমতা থাকলো না। আর কি করা হলো, একটা সুপ্রিম কোর্ট সেট আপ করা হলো। আচ্ছা, এই সুপ্রিম কোর্ট বলতে আমরা কিন্তু এখনকার সুপ্রিম কোর্টের ধারণা নিব না, কারণ এই সুপ্রিম কোর্টটা সেট আপ করা হয়েছিল অ্যাকচুয়ালি তখন তো কলকাতা মেনলি হচ্ছে মেন সেন্টার ছিল। ঠিক আছে, কলকাতা তো মেন সেন্টার ছিল মানে ব্রিটিশ গভর্নমেন্টের। ফলে এই সুপ্রিম কোর্টটা কোথায় সেট আপ করা হয়েছিল, অ্যাট কলকাতা, অ্যাট ক্যালকাটা। কবে, 1774-এ। ঠিক আছে, এই ক্যালকাটায় সেট আপ করা হলো। এই সুপ্রিম কোর্টটা সেট আপ করা হয়েছিল কারণ এই সময় তো অনেক করাপশন চলছিল, চলছিল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন যে কর্মচারীরা এসে এখানে কাজ করতো, তাদের কোনো সমস্যা বা কোনো কিছু সলভ করার জন্য এই ইস্ট ইন্ডিয়া মানে সুপ্রিম কোর্টটা সেট আপ করা হয়েছিল। এই এবার কোশ্চেন দেয়, ফার্স্ট সুপ্রিম কোর্ট হচ্ছে অফ ইন্ডিয়া কোথায় হচ্ছে, সেটা হয়েছিল ক্যালকাটাতে। কত সালে, 1774। এটা দেখ। ঠিক আছে, ফার্স্ট এবার এর কম্পোজিশন কীরকম ছিল, 1+3, একজন চিফ জাস্টিস আর 3জন হচ্ছে আলাদা মানে এমনি জাস্টিস আর কি। ঠিক আছে, এই ফার্স্ট হচ্ছে চিফ জাস্টিস কে ছিল, সেক্ষেত্রে হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা স্যার এলিজা ইম্পে। ঠিক আছে, স্যার এলিজা ইম্পে, এটাও পরীক্ষায় দেয়। এলিজা ইম্পে ফার্স্ট হচ্ছে ছিল মানে সুপ্রিম কোর্টের জাজ, যেটা কলকাতায় সেট আপ করা হয়েছিল। আর কি করা হয়েছিল, এটা এই ল অনুযায়ী যে সার্ভেন্ট অফ কোম্পানি ফ্রম এনগেজিং ইন প্রাইভেট থিং, মানে এরা হচ্ছে মানে কোম্পানির কোনো কর্মচারী কেউ প্রাইভেট ট্রেড করতে পারবে না, বা কোনো এক্সেপ্টিং দ্য প্রেজেন্টেশন অর ব্রাইব, মানে কেউ কোনো ঘুষ বা ঘুষের নামে কোনো প্রেজেন্টেশন এগুলো নিতে পারবে না। কারণ আগেই বললাম না যে এখানে তো প্রাইভেট ট্রেড করতো, মানে কর্মচারীরা এসে প্রাইভেট ট্রেড করে তারা হচ্ছে নিজেদের মুনাফাটা করে নিয়ে চলে যেত, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি লসে চলতো। ফলে সেগুলোকে বন্ধ করে দেওয়া হলো। আর এই সমস্ত কিছু দেখা বা এই সমস্ত বিচার করার জন্যই অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টটা সেট আপ করা হয়েছিল। আর কী করা হয়েছিল, ইট স্ট্রেনথেন দ্য কন্ট্রোল অফ ব্রিটিশ গভর্নমেন্ট ওভার কোম্পানি বাই রিক্রুটিং কোড অফ ডিরেক্টর। ঠিক আছে, টু রিপোর্ট ইটস রেভিনিউ, সিভিল আর মিলিটারি অ্যাফেয়ার্স। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে কি আরও কি একটা করা হলো, হচ্ছে কোড অফ ডিরেক্টর সেট আপ করা হলো এই মানে 1773-এর আইন অনুযায়ী। ঠিক আছে, যার কাজ কি করা হবে, রেভিনিউ ম্যাটার্সগুলো দেখবে, সিভিল ম্যাটার্সগুলো দেখবে, আর মিলিটারি ম্যাটার্সগুলো দেখবে ব্রিটিশ গভর্নমেন্টের হয়ে। ঠিক আছে, তাহলে এই 1773-এর একটা মেন যে কটা কি, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো, তাকে অ্যাসিস্ট করার জন্য একটা এক্সিকিউটিভ কাউন্সিল সেট আপ হলো, যেটা হচ্ছে 4জন মেম্বার নিয়ে। ঠিক আছে, এরপরে হচ্ছে বোম্বে, মাদ্রাস এদেরকে হচ্ছে বেঙ্গলের সাবঅর্ডিনেট করে দেওয়া হলো। ঠিক আছে, তারপরে 1774-এ হচ্ছে ক্যালকাটা সুপ্রিম কোর্ট সেট আপ হলো, যার প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে। আর একটা কী করা হলো, কোম্পানির কর্মচারীদেরকে ঘুষ নেওয়া থেকে বিরত করা হলো। ঠিক আছে, কেউ কোনো প্রাইভেট ট্রেড করতে পারবে না সেটা বলা হলো। আর একটা হচ্ছে কোড অফ ডিরেক্টর, সিওডি, ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, কোড অফ ডিরেক্টর সেট আপ করা হলো, যার কাজ হবে কি, রেভিনিউ ম্যাটার্স আর মিলিটারি ম্যাটার্স, আর হচ্ছে রেভিনিউ ম্যাটার্স, সিভিল ম্যাটার্স আর মিলিটারি ম্যাটার্স, এই তিনটা হচ্ছে দেখাশোনা করে। ঠিক আছে, এবার এই অ্যাক্ট অনুযায়ী কিছু মানে ত্রুটি আরও থেকে গেল। ঠিক আছে, ত্রুটি আরও থেকে গেল মানে কি, এক্ষেত্রে দেখা গেল কি, সুপ্রিম কোর্ট হচ্ছে গভর্নর জেনারেলকে ঠিকঠাকভাবে ফাংশন করতে দিচ্ছে না, তাদের কাজে বিভিন্নভাবে বাধা দিচ্ছে। ফলে মানে গভর্নর জেনারেল কী করলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ব্রিটিশ পার্লামেন্টের কাছে লিখিত পিটিশন জানালো, যার জন্য এই অ্যামেন্ডিং অ্যাক্ট 1781 হলো, পাস হয়েছিল। ঠিক আছে, এটাকে হচ্ছে কি বলা হয়, অ্যাক্ট অফ সেটেলমেন্টও বলা হয়, যে অ্যাক্ট অফ সেটেলমেন্টও বলা হয়। ঠিক আছে,
আর এটাকে হচ্ছে ডিক্লিয়ারটরি অ্যাক্টও বলা হয়, ঠিক আছে, বা অ্যাক্ট অফ সেটেলমেন্টও বলা হয়। এটাই কী করা হলো, এটা এতটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টটা এটা, ঠিক আছে। তাও একবার দেখে নিই, এটাই কী করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, গভর্নর জেনারেল অ্যান্ড কাউন্সিলকে, মানে তার যে কাউন্সিলটা এক্সিকিউটিভ কাউন্সিল, ঠিক আছে, ফ্রম দ্য জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট থেকে এক্সাম্পট করে দেওয়া হলো। মানে যেটাই বললাম, তারা ঠিকঠাকভাবে ফাংশন করতে পারছিল না, সুপ্রিম কোর্ট বাধা দিচ্ছিল, ফলে এই গভর্নর জেনারেল আর তার কাউন্সিলকে হচ্ছে সুপ্রিম কোর্টের ফাংশন থেকে এক্সাম্পট করে দেওয়া হলো, ঠিক আছে। আর কি বলা হলো, মানে ফর দেয়ার অ্যাক্টস দেম যার অফিসিয়াল ক্যাপাসিটি অনুযায়ী তারা যাতে তাদের কাজ করতে পারে, ঠিক আছে। আর আরও কী করলো, ইট অলসো এক্সাম দ্য সার্ভেন্ট অফ দ্য কোম্পানি ফ্রম জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট ফর অফিসিয়াল অ্যাকশন। এবার ঘটনা কী হলো, কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা তারা কি ভারত থেকে তো মানে মেনলি লুটপাট চালানোর জন্য এসছে। এবার তো সেই লুটপাট চালানোর ক্ষেত্রে বিভিন্ন ধরো তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আইন টাইন প্রণয়ন করছে বা বিভিন্ন সার্কুলার জারি করছে। তো সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট বাধা দেয় তো তাদের কাজে অসুবিধা হবে। সেই জন্য কোম্পানি কর্মচারীদেরকে এই যে অফিসিয়াল অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যাতে বাধা না দেয়, সেই জন্য সুপ্রিম কোর্টের থেকে সেই জিনিসগুলোকে আলাদা করে দেওয়া হলো। আর একটা কী করা হলো, ইট এক্সক্লুডেড দ্য রেভিনিউ ম্যাটার্স অ্যান্ড দ্য ম্যাটার অ্যারাইজিং ইন কালেকশন অফ রেভিনিউ ফ্রম দ্য জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে বললো যে সুপ্রিম কোর্ট তুমি আইন দেখো, কিন্তু তোমাকে রেভিনিউ দেখতে হবে না, ঠিক আছে, এটা বলে দেওয়া হলো। মানে রেভিনিউ ম্যাটারগুলোকে সুপ্রিম কোর্টের হাত থেকে তুলে দেওয়া হলো। আরও একটা, এই যে সেই সময় তো বিভিন্ন হিন্দু ল মুসলিম ল নিয়ে বিভিন্ন, এই যে বলতাম না যে হিন্দুজরা ট্রাই টু বি অ্যাকর্ডিং টু হিন্দু ল দ্বারা হিন্দুরা হচ্ছে যাতে মানে আইন পায়, আর মুসলিমরা যাতে মুসলিম অ্যাকর্ডিং টু মোহামেডান ল বা মুসলিম ল অনুযায়ী আইন পায়, তার জন্য হচ্ছে কী করা হলো, ব্যবস্থাটা নেওয়া হলো। তারপরে ইট লেট ডাউন দ্য অ্যাপিলস ফর প্রভিন্সিয়াল কোর্ট টেকেন টু বি গভর্নর জেনারেল অ্যান্ড নট টু দ্য সুপ্রিম কোর্ট, ঠিক আছে। প্রভিন্সিয়াল যে কোর্টগুলো আছে সেগুলোর থেকে গভর্নর জেনারেলের কাছ থেকে হচ্ছে নেওয়া হলো, মানে অ্যাপিলগুলো নেওয়া হলো, যেগুলো হচ্ছে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া যাবে না, ঠিক আছে। আর এটাতে সাজার কিছু গুরুত্বপূর্ণ নেই, যেটা আছে এখানে এই যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এটা সালও দেয়, পিটস ইন্ডিয়া অ্যাক্ট কবে এসেছিলো 1784-তে। এই পিটস ইন্ডিয়া অ্যাক্টের যে এই পিটস হচ্ছে কি উইলিয়াম পিটস, এ হচ্ছে তখন ব্রিটিশ পিএম ছিল, ব্রিটিশ পিএম প্রাইম মিনিস্টার ছিল তখন, এই জন্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল। আচ্ছা, এই অ্যাক্টে কী করা হলো, যে কমার্শিয়াল ফাংশন আর পলিটিক্যাল ফাংশন কোম্পানির দুটোকে সেপারেট করে দেওয়া হলো, ঠিক আছে। কোম্পানি আমরা প্রথম দিক থেকে এসে দেখলাম কি, কোম্পানি হচ্ছে কমার্শিয়াল বিজনেস করার জন্যই তো এসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে। কিন্তু 1773-এর অ্যাক্ট অনুযায়ী কী করা হলো, এই যে প্রথমে পড়েছিলাম না ফার্স্ট স্টেপ, যেখানে হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট কী করলো, এদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশন আর পলিটিক্যাল ফাংশন হচ্ছে ফাংশন করার জন্য এদেরকে ক্ষমতা প্রদান করলো। কিন্তু এই পিটস ইন্ডিয়া অ্যাক্টে এসে কী করলো, এই যে কমার্শিয়াল ফাংশন আর পলিটিক্যাল ফাংশন আলাদা করে দিল। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে যে ক্ষমতা ছিনিয়ে নিচ্ছে এরকম না, বলছে যে তোমরা এদের জন্য দুটো সেপারেট হচ্ছে মানে ডিপার্টমেন্ট তৈরি করো, একটা যে হচ্ছে কমার্শিয়াল ফাংশন দেখবে আর একজন হচ্ছে পলিটিক্যাল ফাংশন দেখবে, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে প্রথমে তো আমরা দেখেছি যে কোড অফ ডিরেক্টর আগে থেকে ছিল 1773 অনুযায়ী, এটাই আবার একটা গঠন করা হলো কি বিওসি, যেটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে। এই কোড অফ ডিরেক্টরের কাজ কী ছিল, কোড অফ ডিরেক্টর কমার্শিয়াল ফাংশনটা দেখতো, আর এই বোর্ড অফ কন্ট্রোলটা কী করতো, এরা হচ্ছে পলিটিক্যাল ফাংশন দেখতো। আচ্ছা, এইটা দেখে কি মনে হচ্ছে যে দুটো বডি ফাংশন করছে, এই জন্য এটা হচ্ছে ডুয়াল গভর্নমেন্ট নামেও পরিচিত। মানে এই যেটা হচ্ছে কী করলো, দ্য সিস্টেম অফ ডাবল গভর্নমেন্ট, ঠিক আছে, ডাবল গভর্নমেন্ট সেট আপ করা। আচ্ছা, আর এটা কি হলো, এই যে বোর্ড অফ কন্ট্রোল, ঠিক আছে, যাকে হচ্ছে সুপারভাইজ করা, আগে কি করা হতো যে হচ্ছে সিভিল ম্যাটার্স, ঠিক আছে, রেভিনিউ ম্যাটার্স আর মিলিটারি ম্যাটার্স সবগুলোই দেখতো, ঠিক আছে। এক্ষেত্রে বলা হলো সেটা হচ্ছে কোড অফ ডিরেক্টর দেখতো আগে, ঠিক আছে। এখন কি করা হলো, বোর্ড অফ কন্ট্রোলকে সেই ক্ষমতাটা দেওয়া হলো। বোর্ড অফ কন্ট্রোলকে বলা হলো যে অল অপারেশন মানে সুপারভাইজ করবে প্লাস ডিরেকশন দেবে ইন সিভিল ম্যাটার্স, মিলিটারি ম্যাটার্স অর রেভিনিউ ম্যাটার্স, ঠিক আছে, যেগুলো ব্রিটিশ প্রশাসনের আন্ডারে হচ্ছে পড়ছে।
আর এইটাতে প্রথম বলা হলো যে ব্রিটিশ প্রসেসন ইন ইন্ডিয়া, ঠিক আছে। এই কোম্পানির যে টেরিটরিটা, মানে কোম্পানির যে জায়গায় রুল করে, সেটাকে ব্রিটিশ প্রসেসন ইন ইন্ডিয়া বলা হলো। এটা থেকেও কোশ্চেন দেয়, ব্রিটিশ প্রসেসন ইন ইন্ডিয়া কোন অ্যাক্টকে বলা হয়, সেটা হচ্ছে 1784 অ্যাক্ট, ঠিক আছে। এরপরে আসবে 1786 অ্যাক্ট। এবার কোম্পানিতে তারপরেও কিন্তু মানে দেখতে গেলে মানে করাপশন চলতেই আছে, এত রেগুলেশন করার পরেও কিন্তু করাপশনটা চলছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কর্নওয়ালিসকে বলা হলো যে তুমি হচ্ছে ভারতে যাও, গিয়ে ব্যাপারটাকে দেখার চেষ্টা করো। তো কর্নওয়ালিস কিন্তু তখন হচ্ছে ব্রিটিশ কমান্ডার, আমেরিকান যুদ্ধে বিশাল বড় ভূমিকা পালন করেছে, তার একটা আলাদা দবদবা আছে। তো কর্নওয়ালিস বললো যে আমি একটা শর্তে ভারতে যেতে রাজি আছি, তো আমাকে হচ্ছে পুরো ক্ষমতা দিতে হবে, ঠিক আছে। ওরকম সুপ্রিম কোর্ট এসে ইন্টারভেনশন করবে, ইন্টারভেনশন করবে, সে করবে, এরকম করলে হবে না, আমাকে পুরোপুরি ক্ষমতা দিতে হবে। সেটা অ্যাকচুয়ালি কর্নওয়ালিসকে বসানোর জন্যই 1786-তে অ্যাক্ট অফ 1786 এসেছিলো, ঠিক আছে। এটা দেখো কি বলেছে, ইন 1786 লর্ড কর্নওয়ালিস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল। এটা আর কোনো না, এই একটা আর কিছু না, এই খালি কর্নওয়ালিসকে এই গভর্নর জেনারেল অফ করার জন্য তাকে দুটো এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছিল, সেই পাওয়ার দুটো যাতে লিখিত হিসাবে দেওয়া যায়, সেইটার জন্য এই একটা এসেছিলো। সেটা কি করা হলো, হি শুড বি গিভেন দ্য পাওয়ার টু ওভাররাইড দ্য ডিসিশন অফ হিজ কাউন্সিল, ঠিক আছে, ইন স্পেশাল কেসেস, বিভিন্ন স্পেশাল কেসে। আচ্ছা, এক্ষেত্রে কী হতো, ইস্ট ইন্ডিয়া মানে এই যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তার তো এক্সিকিউটিভ কাউন্সিল ছিল 4 জন মেম্বার বিশিষ্ট। এবার এক্ষেত্রে হতো কি, কোনো ক্ষেত্রে মানে এক্সিকিউটিভ কাউন্সিল যে পরামর্শ দিচ্ছে, গভর্নরের পছন্দ হচ্ছে না, গভর্নর জেনারেল যে পরামর্শটা দিচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলের হচ্ছে না, ফলে দুপক্ষের মতবিরোধের কারণে কি অনেক সময় অনেক কাজে মানে বিঘ্ন ঘটছে। সেই কারণে কি হলো যে কর্নওয়ালিস কি বললো যে তাকে এই ক্ষমতাটা দিতে হবে, তার ডিসিশন মেকিং পাওয়ার থাকতে হবে, কিছু কিছু স্পেশাল কেসে যেন তার ডিসিশন মেকিং পাওয়ার থাকে, প্লাস এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে তাকে ওভাররাইড করার ক্ষমতা দিতে হবে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কোনো ডিসিশনকে সে ওভাররাইড করতে পারে, এইটা দিতে হবে। আরও সাথে কী করতে হবে, কমান্ডার ইন চিফ মানে সেনাবাহিনীর প্রধানটাকে করাতে হবে, তাহলেই সে আসবে। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা মেনে নিল এবং এই দুটো ক্ষমতা দিয়ে দিল। আর লর্ড কর্নওয়ালিস কী করলেন, অ্যাক্ট অফ 1786 অনুযায়ী মানে ভারতে এলো, মানে ভারতীয় ব্রিটিশ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হিসাবে শপথ নিল। এরপরে আসবে 1793 অ্যাক্ট। আচ্ছা, এই ক্ষেত্রে আমি সবগুলো দেখবো যে 20 বছর অন্তর অন্তর কিন্তু অ্যাক্টগুলো মেনলি পাস হচ্ছে, ঠিক আছে। এই 1793 অ্যাক্টে খুব একটা গুরুত্বপূর্ণ না, এটা থেকে কোনো কোশ্চেন তেমন কিছু আসে না, তবু একবার দেখে নিই কী বলেছে। ইট এক্সটেন্ডেড দ্য ওভাররাইডিং পাওয়ার অফ লর্ড কর্নওয়ালিস ওভার হিজ কাউন্সিল, তার কর্নওয়ালিসকে তার কাউন্সিলের ওপর যে ওভাররাইড করার ক্ষমতা দিয়েছিল 86-তে, সেটাকে এক্সটেন্ড করলো, ঠিক আছে। আর তারপরে ইট গেভ দ্য গভর্নর জেনারেল মোর পাওয়ার, আরও বেশি কিছু পাওয়ার কন্ট্রোল এগুলো দিল, ঠিক আছে, যাতে এই বোম্বে আর মাদ্রাস সাবঅর্ডিনেটের উপরে যাতে ক্ষমতা দেখাতে পারে, সেই সমস্ত পাওয়ারগুলো দিল। তারপরে দিল কি, ইট এক্সটেন্ডেড দ্য ট্রেড মনোপলি অফ কোম্পানি তো অ্যাকচুয়ালি প্রথম যখন আসে 15 বছরের এগ্রিমেন্ট নিয়ে এসেছিলো, তারপর 20 বছর অন্তর এগ্রিমেন্ট হতো। এই 1700 এর আগে কি 1773 হচ্ছে এগ্রিমেন্ট হয়েছিল, এরপরে 1793-তে এসে আবার 20 বছর পরে এগ্রিমেন্ট আবার এক্সটেন্ডেড করা হলো, ঠিক আছে। এরপরে কি হলো, ইট প্রোভাইডেড দ্যাট কমান্ডার ইন চিফ ওয়াজ নট টু বি মেম্বার অফ গভর্নর জেনারেলস কাউন্সিল আনলেস হি ওয়াজ সো অ্যাপয়েন্টেড, ঠিক আছে। গভর্নর জেনারেল কাউন্সিলের কোনো মেম্বার হচ্ছে কমান্ডার ইন চিফ হতে পারবে না, ঠিক আছে। আর একটা কী করা হলো, ইট লেড ডাউন দ্য মেম্বার অফ বোর্ড অফ কন্ট্রোল অ্যান্ড দেয়ার স্টাফ হেনফোর টু বি পেড আউট অফ দ্য ইন্ডিয়ান রেভিনিউ। এই যে বোর্ড অফ কন্ট্রোল সেট আপ করা হলো, প্রথমে তো কোর্ট অফ ডিরেক্টরস হয়েছিল, ঠিক আছে, যে বিভিন্ন রেভিনিউ ম্যাটার্স, ঠিক আছে, সিভিল ম্যাটার্স আর মিলিটারি ম্যাটার্স এগুলো দেখতো। কিন্তু বোর্ড অফ কন্ট্রোল সেটা হওয়ার পরে কী হলো, কোর্ট অফ ডিরেক্টরস এরা হচ্ছে কমার্শিয়াল ফাংশন দেখলো, আর বোর্ড অফ কন্ট্রোল এই সমস্তগুলো দেখা শুরু করলো, ঠিক আছে। এদের হচ্ছে এবার এদেরকে তো বেতন দিতে হবে। এবার এই অ্যাক্ট অনুযায়ী কী করা হলো, যে এদেরকে হচ্ছে ইন্ডিয়ান রেভিনিউ অনুযায়ী দেওয়ানি রাইট পেয়েছে 1765-তে। তারপরে তো ইংরেজরা হচ্ছে এখানে রাজস্ব আদায় করছে, সেই রাজস্ব থেকে এদের বেতন দেওয়া হবে,
ঠিক আছে। এরপরে কি হলো, চার্টার অ্যাক্ট 1813। এটা মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাক্ট। এটা থেকে প্রচুর প্রচুর কোশ্চেন দেয়, প্রত্যেকটা হচ্ছে মানে পয়েন্টই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে কোশ্চেন দেয়। যেমন পরপর বলি। আচ্ছা, কী বলেছে, ইট অ্যাবলিশ দ্য ট্রেড মনোপলি অফ দ্য কোম্পানি। কোশ্চেন দেবে কোন অ্যাক্ট অনুযায়ী ট্রেড মনোপলি খতম করা হয়েছিল, অ্যাবলিশ করা হয়েছিল, এটা হচ্ছে 1813। ঠিক আছে। আবার একটা কোশ্চেন দিবে, এরকম মানে অপশন করে করে দিতে পারে যে এটা হচ্ছে কি পুরোপুরি কমপ্লিটলি মনোপলি খতম করা হয়েছিল, না করা হয়নি। তাহলে কি কি বিষয় ছিল তখনও পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক্সক্লুসিভ পাওয়ার ছিল? সেটা হচ্ছে এরা হচ্ছে চায়ের ব্যবসা করতে পারতো, আর হচ্ছে চায়নার সাথে বিজনেস করতে পারতো। ঠিক আছে, কোম্পানি তখনও পর্যন্ত চায়ের বিজনেস আর চায়নার সাথে বিজনেস করতে পারতো। আর একটা কী হলো, এবার বলবে, আমি আগেই বলেছিলাম যখন হচ্ছে 1600-তে কোম্পানি সেট আপ করা হয়েছিল, এলিজাবেথের আন্ডারে যে চার্টার অ্যাক্ট হয়েছিল কুইন এলিজাবেথের আন্ডারে, সেক্ষেত্রে কী পেয়েছিল যে এক্সক্লুসিভ রাইট, মানে পুরো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া কেউ বিজনেস করতে পারবে না। কিন্তু এই চার্টার অ্যাক্টে কী করা হলো, এটা ট্রেড মনোপলিটা যেমন অ্যাবলিশ করা হলো, এই ইন্ডিয়ান ট্রেডকে থ্রোন ওপেন টু অল ব্রিটিশ মার্চেন্ট, মানে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানি না, অন্যান্য কোম্পানির মার্চেন্টরা এসেও ভারতে ব্যবসা করতে পারবে, এটা খুলে দেওয়া হলো। আর একটা হচ্ছে পুরোপুরি মনোপলি হাঁটায়নি, শুধু মানে চায়ে আর চায়নার সাথেও তখনও পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক্সক্লুসিভ পাওয়ার ছিল। আচ্ছা, আর একটা কী দিল, ইট অ্যাসার্ট দ্য সোভেরেনিটি অফ ব্রিটিশ কাউন ওভার দ্য কোম্পানিজ টেরিটরি। আচ্ছা, এতদিন হচ্ছে আমরা কি দেখতে পাবো, ধীরে ধীরে কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট মানে এর উপরে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে ধীরে ধীরে হচ্ছে মানে গ্রাস করতে শুরু করছে। প্রথমে 1773-এর অ্যাক্ট অনুযায়ী কি মানে ব্রিটিশ পার্লামেন্টের ফার্স্ট ইন্টারভেনশন আমরা দেখতে পেলাম। সেকেন্ড ইন্টারভেনশন ভালোভাবে দেখতে পাবো কি করে, ব্রিটিশ ক্রাউন কী করলো, কোম্পানির টেরিটরির উপর তাদের সোভেরেনিটি বা সার্বভৌমত্ব প্রকাশ করলো। ঠিক আছে। তারপরে ইট অ্যালাউড দ্য খ্রিশ্চান মিশনারি কেম টু ইন্ডিয়া। ঠিক আছে, এই অ্যাক্ট অনুযায়ী কী হলো, খ্রিশ্চান মিশনারিদেরকে ভারতে অ্যালাউ করা হলো যে তারা ভারতে এসে খ্রিশ্চান ধর্ম প্রচার করতে পারবে। ঠিক আছে, খ্রিশ্চান ধর্ম প্রচার করতে পারবে। আর একটা কী হলো, এটা হচ্ছে ইট প্রোভাইডেড দ্য স্প্রেড অফ ওয়েস্টার্ন এডুকেশন অ্যামং দ্য ইনহেবিটেন্ট অফ ব্রিটিশ টেরিটরি। এই ব্রিটিশ টেরিটরি যে ইন্ডিয়ান ব্রিটিশ টেরিটরি যে ছিল, সেতে হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন ছড়ানোর জন্য হচ্ছে আইন পাস হলো। এবার এই মর্মে কী হলো, প্রত্যেক বছর 1 লাখ টাকা খরচ হবে। ঠিক আছে, এই মর্মে হচ্ছে আইন পাস হলো। এটা থেকেও কোশ্চেন দেয়। আরও একটা হয় কি, ইট অথরাইজ লোকাল গভর্নমেন্ট টু ইম্পোজ হচ্ছে ট্যাক্স অন পার্সন, মানে এই যে ইনকাম যেটা হচ্ছে পার্সন, প্রত্যেকটা পার্সন বেসিসে ট্যাক্স বসানো হবে, আর যারা হচ্ছে ট্যাক্স দেবে না তাদেরকে হচ্ছে পানিশ করা হবে। যদিও এই পয়েন্টটা অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই আগের 4টা পয়েন্ট থেকে কোশ্চেন দেয়। ঠিক আছে, ঠান্ডাটা লেগে গেছে আমার জোরদার একদম। আচ্ছা, চার্টার অ্যাক্ট 1833। ঠিক আছে, এই অ্যাক্টটাকে কী বলা হয়, ফাইনাল স্টেপ টুয়ার্ড সেন্ট্রালাইজেশন। ঠিক আছে, সেন্ট্রালাইজেশনের দিকে ফাইনাল স্টেপ কেন বলা হচ্ছে, আমরা 1773-এর অ্যাক্টে কী দেখলাম, যে এই গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে মেন ফাংশন দেওয়া হলো, তার আন্ডারে হচ্ছে বোম্বে আর মাদ্রাজের গভর্নরদেরকে তাদের সাবঅর্ডিনেট করে দেওয়া হলো। ঠিক আছে, এটাই আরও তাকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে, মানে বেঙ্গলে যে গভর্নর জেনারেল, তাকে আরও হচ্ছে বেশি ক্ষমতা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই জন্যই এটাকে বলা হবে ফাইনাল স্টেপ বলা হবে টুয়ার্ড সেন্ট্রালাইজেশন। কারণ ধীরে ধীরে তো ব্রিটিশ মোনার্ক তো ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ভারতকে গ্রাস করা শুরু করেছে। তো ধীরে ধীরে সারা ভারতে যখন তাদের ক্ষমতা স্থাপন করতে হবে, তো সেক্ষেত্রে একটা সেন্ট্রালাইজ পাওয়ার লাগবে বা একটা সেন্ট্রালাইজ আইন দরকার। তো সেই জন্যই হচ্ছে এই সেন্ট্রালাইজেশনের দিকে তাদের ফাইনাল স্টেপ বলা হয়েছে এটাকে। ঠিক আছে, কেন
আমরা একটা পড়লে দেখতে পাবো যে ইট মেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল অ্যাজ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবার মানে অ্যাকচুয়ালি তার জায়গাটা চেঞ্জ হয়নি বা এক্সট্রা কোনো ক্ষমতা অ্যাড হয়নি, কিন্তু তাকে তো বড় একটা নমেনক্লেচার দিয়ে দেওয়া হলো যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল যে ছিল সে এখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মানে পুরো সারা ভারতের দায়িত্ব তার হাতে এবারে থাকবে। ঠিক আছে, আর তাকে কী করা হলো, অ্যান্ড ভেস্টেড ইন হিম অল সিভিল মিলিটারি পাওয়ার্স তাকে দিয়ে দেওয়া হলো, সমস্ত মিলিটারি আর সিভিল পাওয়ার্স সেই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে দেওয়া হলো। ঠিক আছে, the act created for the first time government of India having authority over entire territorial India possessed by British India। এবার এইটার দ্বারা কী করা হলো যে পুরো যে ব্রিটিশ টেরিটরিটা হচ্ছে, ব্রিটিশ মানে ইন্ডিয়ান যে টেরিটরিটা পুরো ব্রিটিশের আন্ডারে আছে, তাকে হচ্ছে পুরোটা কন্ট্রোল করার জন্য এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াকে ক্ষমতা দিয়ে দেওয়া হলো। আর প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হলো লর্ড উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিংয়ের কার্যকাল কত, 1828 থেকে 1835 পর্যন্ত। তারই সেই মিডিলে হচ্ছে 1833-এর অ্যাক্ট এসেছিল। ঠিক আছে, তাহলে হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে যদি বলে তখন হচ্ছে উইলিয়াম বেন্টিং, আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বললে লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, আচ্ছা, আর এটাই কী করা হলো, ইট ডিপ্রাইভ দ্য গভর্নর অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস দেয়ার লেজিসলেটিভ পাওয়ার। তাহলে এতদিন পর্যন্ত বোম্বে আর মাদ্রাসের লেজিসলেটিভ পাওয়ার তাদের নিজস্ব হাতে ছিল, কিন্তু এটাতে তাদের লেজিসলেটিভ পাওয়ারটাও ছিনিয়ে নেওয়া হলো, দিয়ে সেটা কাকে দিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে এক্সক্লুসিভ পাওয়ার করে দেওয়া হলো ব্রিটিশ ইন্ডিয়া। মানে এতদিন হতো কি, বেঙ্গল তার অনুযায়ী মানে আইন প্রণয়ন করছে, বোম্বে তার অনুযায়ী করছে, মাদ্রাস তার অনুযায়ী করছে, কিন্তু এখন বলা হলো যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পুরো সারা ভারতে যত ব্রিটিশ ইন্ডিয়ান টেরিটরি আছে তার পুরোটার শাসক হবে। আর সেক্ষেত্রে একটাই ল পাস হবে, যে লটা ওই পুরো টেরিটরি জুড়ে চলবে। ঠিক আছে, ফলে আর বোম্বে আর মাদ্রাসের লেজিসলেটিভ পাওয়ার কোনো থাকলো না। ঠিক আছে, আর এটাই কী করা হলো, এই যে আগে যেগুলো হচ্ছে অ্যাক্টগুলো বানানো হতো তাদেরকে হচ্ছে মানে এই যে দ্য লস আর মেড আন্ডার দ্য প্রিভিয়াস অ্যাক্ট আর কল্ড অ্যাজ রেগুলেশন, মানে যে লগুলো আগে বানানো হতো, মানে এই যে 1773 1793 এই মানে এইগুলো অনুযায়ী যে লগুলো বানানো হতো তাদেরকে অ্যাক্ট বলা হতো, মানে সেগুলোকে হচ্ছে রেগুলেশন বলা হতো। কিন্তু এখন আর সেগুলোকে রেগুলেশন না বলে সেটাকে অ্যাক্ট বলা হবে, কারণ যেহেতু সারা ভারত জুড়ে ঘটছে সেগুলোকে অ্যাক্ট বলা হবে। তারপরে ইট এন্ডেড দ্য অ্যাক্টিভিটিস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাজ কমার্শিয়াল বডি। এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কমার্শিয়াল বডি হিসাবে তার পুরো ক্ষমতা চলে গেল। আগে 1813-তে কী বললাম, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি খতম হলো। ঠিক আছে, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক্সক্লুসিভ পাওয়ার চলে গেল ভারতে বিজনেস করার ক্ষেত্রে। এবার এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়াও অন্যান্য কোম্পানি কী করবে, ভারতে এসে ব্যবসা বাণিজ্য করতে পারবে। শুধুমাত্র কী কী ছিল, টি ছিল আর হচ্ছে ট্রেড উইথ চায়না, এই দুটোই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সক্লুসিভলি করতে পারতো। কিন্তু এই 1833-এ এসে কী করা হলো, সে দুটাও চলে গেল তাদের হাত থেকে। এবার তাদেরকে হচ্ছে পুরো কমার্শিয়াল বডি হিসাবে তাদেরকে বন্ধ করে দেওয়া হলো, দিয়ে কী করা হলো, তাদেরকে পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার দিয়ে দেওয়া হলো, মানে তারা এবার যত লটও বানানো হচ্ছে সবগুলোকে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, এর ফলে কী হলো যে ইট প্রোভাইডেড দ্যাট দ্য কোম্পানিজ টেরিটরি ইন্ডিয়া ওয়ার হেল্ড আন্ডার হিজ ম্যাজিস্ট্রি। ঠিক আছে, অ্যান্ড হিজ হেয়ার অ্যান্ড হিজ সাকসেসর। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে হিজ ম্যাজিস্ট্রিটা চালু হলো। এই হিজ ম্যাজিস্ট্রিটা কবে চালু হয়েছিল, 1833-এ। ঠিক আছে, এটা চলবে হচ্ছে প্রায় 25 বছর পর্যন্ত, মানে ওই 1858 অ্যাক্ট পর্যন্ত চলবে। 1858-তে কী হলো, কুইন এলিজাবেথের হচ্ছে মানে ডিক্লারেশন চালু মানে প্রকাশিত হবে। সেই ততদিন পর্যন্ত প্রায় 25 বছর ধরে এই হিজ ম্যাজিস্ট্রি চলেছিল, তারপরে হার ম্যাজিস্ট্রি হবে, সেটা পরে যখন হবে পড়ব। ঠিক আছে, আচ্ছা, দ্য চার্টার অ্যাক্ট অফ 1833 অ্যাটেম্পটেড টু ইন্ট্রোডিউস এ সিস্টেম অফ ওপেন কম্পিটিশন অফ সিভিল সার্ভেন্ট। ঠিক আছে, সিভিল সার্ভেন্টের জন্য ওপেন কম্পিটিশান চালু করার জন্য এই 1833-এর অ্যাক্টে প্রথমে হচ্ছে স্টেপ নেওয়া হয়েছিল, যদিও হচ্ছে এই যে কোড অফ ডিরেক্টরের হচ্ছে অপোজিশনের কারণে এটা হচ্ছে পাস হয়নি। ঠিক আছে, আচ্ছা,
এরপরে আসছি চার্টার অ্যাক্ট অফ 1853। আচ্ছা, এই 1833-এ তাহলে কি হলো, 1813-তে যে ট্রেড মনোপলি চলে গিয়েছিল, তার মধ্যে ট্রেড উইথ চায়না আর ট্রেড উইথ মানে চায়না নিয়ে হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে পারবে, সেটাও পুরো অ্যাবলিশ করে দেওয়া হলো। সেটা অ্যাবলিশ করার ফলে পুরো হচ্ছে কমার্শিয়াল বডি হিসাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা চলে গেল। এটা এখন পুরোপুরি পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হয়ে গেল। ঠিক আছে, তারপরে হিজ ম্যাজেস্টি চালু হলো। তারপরে গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল। ঠিক আছে, আর বোম্বে আর মাদ্রাসের লেজিসলেটিভ পাওয়ার চলে গেল। তারা হচ্ছে এখন হচ্ছে ওই পুরো ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে যে ল হবে সেগুলোই এখানে আইন মানে চালু মানে প্রযোজ্য হবে। এদের পুরো লেজিসলেটিভ পাওয়ার চলে গেল। আর একটা হলো কি, এতদিন যে লগুলো বানানো হতো তাদেরকে রেগুলেশন বলা হতো, এখন যে লগুলো বানানো হবে তাকে অ্যাক্ট হিসাবে গণ্য করা হবে। আর এটাই প্রথম ওপেন কম্পিটিশান, সিভিল সার্ভিসে ওপেন কম্পিটিশানে যে পরীক্ষা হবে তার জন্য ফার্স্ট অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল, কিন্তু পাস হয়নি এই বোর্ড অফ ডিরেক্টরের অপোজিশনের জন্য। এরপরে আসছে হচ্ছে চার্টার অ্যাক্ট অফ 1853। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে দিস ওয়াজ দ্য লাস্ট অফ দ্য সিরিজ অফ চার্টার অ্যাক্ট। এটা চার্টার অ্যাক্ট সিরিজের সব থেকে লাস্ট অ্যাক্ট হচ্ছে 1853, কারণ এরপরে আসবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে 1858। ঠিক আছে, এই জন্য চার্টার অ্যাক্ট সিরিজের একদম লাস্ট। আর ফার্স্ট হচ্ছে কোনটা, 1793 যে অ্যাক্টটা হচ্ছে সেটা ফার্স্ট। এই চার্টার অ্যাক্ট কিন্তু ফার্স্ট হচ্ছে 1773 না, এটা অনেক সময় গুলিয়ে দিতে পারে, এটা না, এটা রেগুলেটিং অ্যাক্ট। ফার্স্ট চার্টার অ্যাক্ট কোনটা, 1793, আর লাস্ট চার্টার অ্যাক্ট হচ্ছে 1853। ঠিক আছে, এটা সিগনিফিক্যান্ট কারণ এর কনস্টিটিউশনাল ল্যান্ডমার্ক কিছু আছে। কী কী ল্যান্ডমার্ক দেখি আমরা। 1833-এ কী দেখলাম, যে বোম্বে আর মাদ্রাসের লেজিসলেটিভ পাওয়ার চলে গেল পুরো। এটাকে হচ্ছে মানে এটাকে বলা হয় কি ফাইনাল স্টেপ অফ সেন্ট্রালাইজেশন বলা হয়েছিল। 1833-এর একটাকে বলা হয়েছিল কি ফাইনাল স্টেপ ফর সেন্ট্রালাইজেশন। এটা হচ্ছে পিওরলি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি করে দেওয়া হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে এখন। এবার ফলে এখন আবার কি গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করে দেওয়া হয়েছে। মানে এখন গভর্নর জেনারেলের কাজকর্ম কি পুরো ইন্ডিয়া জুড়েই হবে। ঠিক আছে, এর জন্য কি করা হলো, মানে অনেক দায়িত্ব পড়ে গেছে। ফলে ইট সেপারেট ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে লেজিসলেটিভ আর এক্সিকিউটিভ ফাংশন অফ গভর্নর জেনারেল কাউন্সিল। এতদিন কি গভর্নর জেনারেল 1773-এর অ্যাক্ট অনুযায়ী কী হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানে এক্সিকিউটিভ কাউন্সিল সেট আপ করা হয়েছিল 4 জন মেম্বারের। ঠিক আছে, সেই এক্সিকিউটিভ কাউন্সিল হচ্ছে অ্যাসিস্ট করতো কাকে, গভর্নর জেনারেলকে। এটাই কি করা হলো, যেহেতু তখন কি শুধু বেঙ্গল প্রভিন্সের ওপরে দেখতো জিনিসটা, এখন পুরো বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ আরও অন্যান্য জায়গায় সমস্ত সারা ভারত দেখছে, ফলে কাজ বাড়ছে। ফলে গভর্নর জেনারেলের এক্সিকিউটিভ কাউন্সিলকে আর লেজিসলেটিভ কাউন্সিলকে আলাদা করে দেওয়া হলো। এক্সিকিউটিভ কাউন্সিলের কাজ কি, ওই লগুলোকে ইমপ্লিমেন্ট করবে, আর লেজিসলেটিভ কাউন্সিলের কাজ থাকবে যে ল তৈরি করা। ঠিক আছে, আচ্ছা, এর ফলে এই এক্সিকিউটিভ কাউন্সিলের 4 জন মেম্বার আর 6 জন মেম্বার বিশিষ্ট হচ্ছে লেজিসলেটিভ কাউন্সিল গঠন করা হয়েছে। ঠিক আছে, ইন আদার ওয়ার্ড ইট এস্টাবলিশড এ সেপারেট গভর্নমেন্ট গভর্নর জেনারেলস লেজিসলেটিভ কাউন্সিল হুইচ কেম টু নোন ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল, যেটাকে ইন্ডিয়ান সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল হিসাবে বলে গণ্য করা হলো। ঠিক আছে, দিস লেজিসলেটিভ উইংস অফ দ্য কাউন্সিল ফাংশন অ্যাজ দ্য মিনি পার্লামেন্ট। ঠিক আছে, এটা মিনি পার্লামেন্ট হিসেবে কাজ করা শুরু করলো, কারণ এ কী করছে, এটা ফর ফার্স্ট টাইম ইট ওয়াজ ট্রিটেড এ স্পেশাল ফাংশন অফ গভর্নমেন্ট। ঠিক আছে, রিকোয়ারিং স্পেশাল মেশিনারি অ্যান্ড স্পেশাল প্রসেস। মানে এই লেজিসলেটিভ কাউন্সিল তার লেজিসলেটিভ কাজ করবে, এক্সিকিউটিভ কাউন্সিল তার এক্সিকিউটিভ কাজ করবে। ঠিক আছে, কি এগুলো হচ্ছে একটা মানে ফার্স্ট টাইম হচ্ছে কি স্পেশাল মেশিন মানে পাওয়ার পাচ্ছে না, যে যে যার কাজ আলাদা, এরকম ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, তারপরে ইট ইন্ট্রোডিউস অ্যান ওপেন কম্পিটিশান। ঠিক আছে, আচ্ছা, ওপেন কম্পিটিশানের জন্য ফার্স্ট স্টেপ নেওয়া হয়েছিল 1833-এর, যেটা সেন্ট হেলেনা অ্যাক্টে। কিন্তু এই মানে এর আগেরটা যেটা, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয়েছিল কবে, এই 1853 অ্যাক্ট অনুযায়ী এটা ইন্ট্রোডিউস হয়ে গেল। ঠিক আছে, কোন কমিটির রেকমেন্ডেশানে, এই যে ম্যাকেলো কমিটির রেকমেন্ডেশানে 1854-তে হচ্ছে এই দেশ সিভিল সার্ভিস হচ্ছে কমিটি সেট আপ হয়ে গেল। এবার ওপেন কম্পিটিশান চালু হবে।
1853 থেকে। আচ্ছা, ইট এক্সটেন্ডেড দ্য কোম্পানির রুল অ্যান্ড অ্যালাউড টু রিটেন দ্য পসেশন অফ ইন্ডিয়ান টেরিটরি অন দ্য ট্রাস্ট অফ ব্রিটিশ কাউন্সিল। ঠিক আছে, তারপরে এটাই কোনো মানে দেওয়ার মতো নেই। আচ্ছা, এরপরে যেটা দেবে, এটা কি হলো, ফর ফার্স্ট টাইম, মানে ইন্ডিয়ার ক্ষেত্রে ফার্স্ট টাইম যে লোকাল রিপ্রেজেন্টেশন দেওয়া হলো। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কনফিউশন হয়, লোকাল রিপ্রেজেন্টেশন মানে কোনো লোকাল ভারতীয় যে যোগ দিচ্ছে এরকম ব্যাপার না, কিন্তু তখন তো অনেকগুলো মানে প্রভিন্স ছিল, তাদের মধ্যেই যে মাদ্রাজ, বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ আর আগ্রা, বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ আর আগ্রা, এই 4টা প্রভিন্স থেকে কি করা হলো, ছজন ছজন লেজিসলেটিভ মেম্বারের যে গভর্নর যে কাউন্সিল ছিল, তার 6জন মেম্বারের মধ্যে এই 4জন মেম্বারকে লোকাল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে তোলা হলো। যেহেতু মানে আগেই আমরা দেখেছি যে বোম্বে আর মাদ্রাজের যে লোকাল গভর্নমেন্টের তাদের লেজিসলেটিভ ক্ষমতা নিয়ে নেওয়া হচ্ছে, ছিনিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে লোকাল কিছু মানে লোকাল মিন্স দেশীয় লোক না, মানে সেইখান থেকে যে ইংরেজরা আসে সেই লোকাল প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে, তারা হচ্ছে মেন হচ্ছে যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল গঠন করা হয়েছে 6জন মেম্বারে, সেক্ষেত্রে এরকম 4জনকে ইনক্লুড করা হলো। ঠিক আছে, মানে ব্যাপারটা কি বুঝলে, যে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল তো 6জন মেম্বারের গঠন করা হলো, তার মধ্যে 4জনকে 4টা জায়গা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কোথা থেকে, বেঙ্গল থেকে, তারপরে বোম্বে থেকে, মাদ্রাজ থেকে আর আগ্রা থেকে। এই 6জনের মধ্যে 4জনকে লোকাল জায়গা থেকে নেওয়া হয়েছে, লোকাল গভর্নমেন্টগুলো থেকে নেওয়া হয়েছে। লোকাল গভর্নমেন্ট মিনস সেই লোকাল গভর্নমেন্টে যে ইংরেজরা থাকে তাদেরকে নেওয়া হয়েছে, নট লোকাল পার্সন, মানে দেশীয় লোককে কিন্তু নেওয়া হয়নি। ঠিক আছে, এটা কনফিউশনের জায়গা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার লোকালদেরকে মানে ভারতীয়দেরকে প্রথম যোগ করা হবে কোথায়, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে 1858-তে। ঠিক আছে, এটা কালকেরা করব, আজকে তাহলে এই পর্যন্ত, এটা থাকুক। কালকে ক্রাউন রুলটা দেখাবো। এটা হচ্ছে আজকে তোমার হলো কোম্পানি রুলটা হলো। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। কেমন লাগলো তোমরা সবাই জানাবে। এর পরপর নেক্সট সিরিজে আমি ধীরে ধীরে এগুলো আপডেট করে দেবো আর কি। ঠিক আছে, চলো, বাই।